তাদেরকে সরে যেতে হবে, তাদেরকে নির্বাচনের আগেই সরে যেতে হবে। জনগণ বেশি দিন সহ্য করবে না। সার্জিস বলেন, হাসনাত বলেন, এটা একটা গুলি খেয়েছে আর রাবার বুলেট খেয়েছে। মাহফুজ আলম একটা রাবার বুলেট খেয়েছে। ওই সময় যে সমস্ত পুলিশ মারা গেছে এটা কোনো মামলা হবে না, ওটা ইন্ডেমনিটি দেওয়া হয়েছে। ওই যে পুলিশে মাইরা লটকায় উল্টা দিয়ে করে রাখছিল ওটা ইন্ডেমনিটি পাবে। কোন সভ্য দেশ সভ্য আইন এটা মানবে? আপনি মারছেন, আপনার হয়তো গুলাগুলিতে মারা গেছে, উল্টালেন কেন ভাই? উল্টে রাখার মধ্যে কি আছে? ওই পুলিশের যে উল্টাইছে ওই পুলিশের নাম জানে? কাকে আপনি উল্টালেন? তারও তো একটা ফ্যামিলি আছে না? তারও তো একটা জীবন আছে, তার ফ্যামিলিকে তো আগামী দিনে চলতে হবে। একটা মানবিক রাষ্ট্রে এটা হতে পারে না। তাহলে এটা হচ্ছে তো ভাঙার লোককে নিয়ে আপনি গড়ার দায়িত্ব দিচ্ছেন। এত সহজ না ভাই দুনিয়াটা। সমস্যাটা কি জানেন? এই সরকারটা আসলে কারা? কোন ব্যক্তিটা সরকার বলেন তো? এখানে কারো উপর কোনো নিয়ন্ত্রণ আছে? আমার কাছে কিন্তু মনে হয় না। যদি নিয়ন্ত্রণ থাকতো, সর্বকনিষ্ঠ যারা সরকারের সদস্য তারা যে সমস্ত উল্টাপাল্টা কথাবার্তা বলে এর তো কোনো জবাব তারা দেয় না। যে না পারে 9 সে পায় না 90। আইন শৃঙ্খলাকে সুসংহত করার জন্য আপনি 4 মাসে যা করছেন এটি আপনার দূর বুঝে লাইছি। আওয়ামী লীগের দলকে ডাকবে, আওয়ামী লীগের ওয়েবসাইটে চিঠি পাঠাবে, আওয়ামী লীগের ইমেলে চিঠি পাঠাবে। যে ব্যক্তির হাতে দেওয়ার তো দরকার নাই। আপনি ইনফর্ম করতেন, তারপর যারা যাকে পাঠাইতো অথবা কেউ আসতো না। কিন্তু আমি যেটা মনে করি ইউনূস সাহেব এই ভুলগুলি কি কারণে করেন এটাও আমি বলি। ভুলগুলি করেন এই কারণে ইউনূস সাহেব আসলে বাংলাদেশকে ভালোভাবে চেনেন না। আপনি 10 বছরের হিসাব নেন, গত 10 বছরে দেখেন তো ইউনূস সাহেব গত 10 বছরে দেশে বেশি ছিল না বিদেশে বেশি ছিল? দেখেন আপনি গত 10 বছরে সে যতগুলো ইন্টারভিউ দিয়েছে, দেশে দিছে কটা বিদেশে দিছে কটা, মানে বিদেশি মিডিয়াকে কটা দেশি মিডিয়াকে কটা। উনি বাংলাদেশকে ভালোভাবে চিনেন না। বাট উনি বাংলাদেশের এখন মূল ব্যক্তি হয়ে গেছেন। তো উনি বাংলাদেশকে দেখেন বেসিক্যালি কয়েকজন ছাত্রের চোখ দিয়ে দেখেন, এবং এই ছাত্রদের চোখ দিয়ে দেখেন বলেই উনি 3 দফার প্রথম দফা মিটিং করছেন কার সঙ্গে? ছাত্রদের সঙ্গে, যেখানে বাংলাদেশের বৃহত্তম ছাত্র সংগঠন ছাত্র দল ছিল না, যেখানে ছাত্র ইউনিয়ন ছিল না, যেখানে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ছিল না, ছাত্র মৈত্রী ছিল না, ছাত্র ফেডারেশন ছিল না। কারা ছিল? ওনার পরে যাদেরকে উনি চিনেন সেরকম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছিল। আমি তো বলবো সারা দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রভাব এই যে নামগুলি বললাম এই একটার সমানও না। ওই কয়েকজন চেহারা ছাড়া তাদের আর কেউ নাই। বাট উনি মনে করেন এরাই পাওয়ারফুল। এই জায়গাটাতে ডক্টর ইউনূস ভুলটা করেন। ডক্টর ইউনূস আসলে বাংলাদেশকে ভালোভাবে চেনে না। যে ভারত কিন্তু আমাদের প্রতিবেশী, এবং প্রতিবেশী বেছে নেওয়ার কোনো সুযোগ নাই। বন্ধুত্ব বেছে নেওয়া যায় কিন্তু প্রতিবেশী বেছে নেওয়া যায় না। প্রতিবেশী হলো ভাইয়ের মতো। যে আমি আপনার ভাই না বন্ধু, এটা কিন্তু বন্ধু হলে আপনি বেছে নিতে পারবেন যে আমার সঙ্গে বন্ধুত্ব করলাম না, কিন্তু ভাইকে তো আপনি অস্বীকার করতে পারবেন না। তো ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো হতে হবে, এটা যে যাই বলুক, যে মানে এটাকে যেভাবে আপনি আমাকে বিশেষায়িত করেন না কেন, বাস্তবতা হলো আমাদের স্বার্থে এবং ওদের স্বার্থে, ওদেরও স্বার্থে আমাদের সঙ্গে ওদের সম্পর্ক ভালো রাখতে হবে, আমাদেরও স্বার্থে ওদের সঙ্গে সম্পর্ক ভালো হতে হবে। এবং এই হওয়ার ক্ষেত্রে মূল ভিত্তিটা কি হবে? এটা কিন্তু তাদের একটা অভ্যন্তরীণ রাজনীতি আছে, বিজেপির একটা অভ্যন্তরীণ রাজনীতি আছে। কিন্তু এই যা আমরা ওদের মিডিয়ায় যে সমস্ত প্রপাগান্ডা দেখছি এর পেছনে বিজেপির একটা অভ্যন্তরীণ রাজনীতি আছে। সেই রাজনীতিটা হলো এই, পশ্চিমবঙ্গে বিজেপি কিন্তু কখনো পা রাখতে পারে না। কেন পারে না? এখানে ওখানে আপনার 27% ভোট আছে মুসলিম ভোট, যে ভোট থেকে বিজেপি একটাও পায় না। তো সেই ভোটটা যায় তৃণমূলের কাছে। ওদের প্ল্যান ছিল যে বাকি যে 73% ভোট আছে এই ভোটটা থেকে তারা যদি যতটা পারে যদি এখান থেকে নিতে পারে তাহলে তাদের লাভ হবে। কিন্তু এই ভোটটা আবার 4 ভাগ হয়ে যায়, কংগ্রেস নেয়, বামফ্রন্ট পায়, তৃণমূল পায়, বাকিরা সে পায়, বরং সেটাই বিজেপি পায়। কিন্তু তৃণমূল এখান থেকে যতটুকু পায় 10 to 20% যা পায়, অথবা ধরেন 12% 15% পাইল, তাহলে তার 27-এর সঙ্গে 15% যোগ হয়ে তৃণমূল কিন্তু জিতে যায়, 43% হয়ে যায়, সে কিন্তু জিতে আসে। যে কাজটা বিজেপির দ্বারা হয় না। এখন বিজেপি চিন্তা করতেছে যদি আমাদের এখানে একটা কেওয়াজ লাগে অথবা প্রোপাগান্ডা করে হিন্দুদেরকে টর্চার করা হচ্ছে বাংলাদেশে, এটা বলে যদি পশ্চিমবঙ্গের হিন্দুদেরকে হিন্দুত্ববাদের দিকে ঝোঁকাতে পারে
তাহলে তাদের পশ্চিমবঙ্গে পা রাখার একটা জায়গা হয়। ব্যাপারটা ক্লিয়ার এন্ড সিম্পল, এটার মধ্যে অন্য কিছু খুঁজে কোনো লাভ নেই, প্রয়োজন নাই। আপনি এইভাবে দেখেন জিনিসটা, তাহলে বুঝতে পারবেন যে কেন বিজেপি এত উন্মত্ত হয়ে গেছে, অথবা কেন ইন্ডিয়ার কোন মিডিয়াগুলো উন্মত্ত হয়েছে। সেই মিডিয়াগুলো উন্মত্ত হয়েছে যেগুলো ওদেরকে গদি মিডিয়া হিসেবে অভিহিত করে, বৃহত্তর স্বার্থে ক্ষুদ্র স্বার্থকে জলাঞ্জলি দিচ্ছে। এক্সাম্পল দিয়ে বলি আপনাকে, আপনি ওই দিন মোদীকে জিজ্ঞাসা করেন তুমি কি চাও, পশ্চিমবঙ্গ চাও, পশ্চিমবঙ্গের দখল চাও, নাকি বাংলাদেশের অনুগত শাসক চাও? সে পশ্চিমবঙ্গের কথা বলবে। আগামী নির্বাচনে কি হবে, তার পশ্চিমবঙ্গ দরকার, এবং পশ্চিমবঙ্গ পাওয়ার জন্য সেটা, এই জিনিসটা মমতাও বুঝতে পারছে, এবং বুঝতে পেরেই সে দেখছে আরে হিন্দু যদি চলে যায় তাহলে আমারও তারা হিন্দুত্ববাদী কিছু কথাবার্তা বলতে হবে। আর এখানে যেটা হচ্ছে তারা বুঝতে পারে। এখন আপনি বলবেন তাই যদি হয় তাহলে কেন পররাষ্ট্র সচিব এলো? এর কারণটা হলো কি জানেন, ওরা এটাও জানে যে এটা যদি প্রথম 7 দিনে না হয় তাহলে পরবর্তীতে আর হবে না। তো 7 দিন 10 দিন করে দেখছে, সুবিধা হচ্ছে না, তো কারণটা সুবিধা না হওয়ার পেছনে আমার সরকারকে আমি কৃতিত্ব দেবো, ক্রেডিট দেবো। ইউনূস সরকার একটা অত্যন্ত বুদ্ধিমানের মতো কাজ করছেন, সেটা হলো সমস্ত দলগুলিকে নিয়ে বসছেন। একটু ভুল ছিল কিন্তু মোটামুটি সে একটা ভালো কাজ করছেন, মানে মোটামুটি একটা ভালো একটা চেহারা মানুষের সামনে দিতে পারছেন যে সমস্ত পলিটিক্যাল পার্টিগুলো আমাদের সঙ্গে আছে। বাংলাদেশের ইতিহাসে এটা কখনো হয় নাই, ইজ ফার্স্ট টাইম যে সরকারের সঙ্গে সব রাজনৈতিক দলগুলো আছে। যদিও আওয়ামী লীগকে তারা ডাকে না, ডাকা উচিত ছিল আমি মনে করি, ডাকলে আসতো না কিন্তু ডাকা উচিত ছিল। জাতীয় পার্টি ছিল না, জাতীয় পার্টিকে ডাকে না, এটা ঠিক করে না এই কাজটা। এটা করে না এই কারণে যে ছাত্রদের একটা কন্ট্রোল তার উপরে বেশি। ডক্টর ইউনূসের এই জায়গাটাই ঝামেলা, উনি মনে করেছেন, এই মনে করাটা তো ভুল, কোনো সন্দেহ নাই। এই আন্দোলনের মুখ ছিল এরা, চেহারা এরা ছিল, ফেস এরা ছিল, কিন্তু পেছনে কি ছাত্রদলের কেউ ছিল না? পেছনে কি ছাত্র মৈত্রীর কেউ ছিল না? ছাত্র ইউনিয়নের কেউ ছিল না? এরা কই ছিল? এরা কি ছাত্রলীগের সঙ্গে ছিল? নো, এরা এদের সঙ্গে ছিল। আমি নিজে দেখেছি যে ছাত্রদলের সভাপতির সঙ্গে আমার একবার দেখা হয়েছিল, তার হাতের দিক দিয়ে গুলি লেগে গেছে। এটা কেউ জানে না আপনারা? সে তো প্রচার করে বেড়ায় নাই, তার হাতে গুলি লাগছে, আমি নিজে তার হাতের ক্ষত আমাকে সে দেখাইছে, আমি দেখছি। সে তো প্রচার করে বেড়ায় নাই। ভাই, আন্দোলনে একজন দুজনে হয় না, আন্দোলন নেতা দিয়ে হয় না। একটা জিনিস বুঝতে হবে আপনাকে, যুদ্ধ বলেন, লড়াই বলেন, যাই বলেন, পরিচালনা করে সেনাপতিরা, কিন্তু যুদ্ধের ময়দানে থাকে কারা? সৈনিকরা। কিন্তু সৈনিকরা কোনো কিন্তু আবার রাষ্ট্রপতি হয় না। এটা হলো মূল বাস্তবতা, যেটা যে ভাঙে সে গড়ে না। আপনি বলেন এই বিল্ডিংটা ভাঙবেন, আপনি ভাঙার জন্য যাদেরকে নিয়োগ করবেন, আপনি এখানে আরো বড় একটা বিল্ডিং বানাবেন, ওই লোকগুলিকে দিবেন? সে পারবে না, সে ভাঙতে জানে না, গড়তে জানে না। আমি মনে করি ভারত তো ধরেন ওনাদের কূটনীতি অনেক, আমি বলবো অভিজ্ঞ কূটনীতি, ওনাদের সারা দুনিয়াতে কিন্তু ওরা কূটনৈতিকভাবে খুব সফল। বাংলাদেশের ক্ষেত্রে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এটা তার ব্যর্থ হয়েছে, কিন্তু আমি মনে করি এই ব্যর্থতা তারা লালন করবে না, এটা আমার বিশ্বাস। এই ব্যর্থতাকে তারা জিয়ে রাখবে না। আমি মনে করি এখান থেকে তারা বেরিয়ে আসবে, এবং এই যে আসছে এটা তার প্রথম পদক্ষেপ। আমরা কিন্তু যাইনি, ওনারা আসছেন, এবং ওনারা আসার পেছনে এক ধরনের আর্জেন্সি ছিল। এবং এই আলোচনার ক্ষেত্রে আমি মনে করি, আমি যতটুকু বুঝি ইউনূস সরকারকে, তারা এই আলোচনাকে ওয়েলকাম করবে। কেন করবে না? ওয়েলকাম করবে, আমরা করব, আমি মনে করি করা উচিত। এখানে ওই যে উগ্র কিছু লোক আছে দেখবেন, যে সবসময় তারা মনে করে এন্টি ইন্ডিয়ান সেন্টিমেন্টকে উঠে তুলে ধরার একটা প্রবণতা। নির্বাচন কবে হবে না হবে এটা প্রধান উপদেষ্টা জানাবেন, এটি অফিসিয়াল ডিসিশন, এবং এটি হওয়া স্বাভাবিক, এটাই প্রত্যাশিত। আমি এটা চাই যে প্রধান উপদেষ্টা বলবেন কবে নির্বাচন হবেন। কিন্তু এর আগে আমরা 3টা ভার্সন পেয়েছি নির্বাচনের ব্যাপারে, যেটা নাকি 1-1.5 বছরের মধ্যে হতে পারে। প্রথম ভার্সনটা হলো সেনাপ্রধানের, সেটা উনি দিয়েছিলেন সেপ্টেম্বরে। উনি বলেছিলেন 1.5 বছরের মধ্যে নির্বাচন হবে। যদি আমি 1.5 বছর ধরি তাহলে সেটা যায় দাঁড়ায় 2026-এর মার্চ এপ্রিলে। আচ্ছা ফাইন। তারপরে আসিফ নজরুল সাহেব বললেন যে 2025-এ হতে পারে। তারপরে ওয়াহিদুদ্দিন মাহমুদ সাহেব বললেন 2025-এ হতে পারে। খেয়াল করেন, আমি মনে করি 2025-এই নির্বাচন হবে। আমি কেন মনে করি সেই ব্যাখ্যাটা আপনাকে আমি দিই। যারা বলছে, যেমন নাহিদ ইসলামরা বলছে যে আগে সংস্কার হবে সংস্কার কার্যক্রম তো শেষ পর্যায়ে। এখন ডিসেম্বরের 31 তারিখের মধ্যে সংস্কার রিপোর্ট দেওয়ার কথা ছিল 6টা, পরে সেটা বাড়িয়ে জানুয়ারি বোধহয় করা হয়েছে। ধরলাম জানুয়ারিতে সংস্কার প্রস্তাব পাইলেন আপনি, পাওয়ার পর আপনার কি কাজ? এই সংস্কার প্রস্তাবগুলো নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে আলাপ করবেন,
কদিন আলাপ করবেন? ধরলাম 2 মাস করেন, 3 মাস করেন। যদি আপনি 3 মাসও করেন তাহলে এপ্রিল মাস। তারপরে আপনি আরো 2 একজন এক্সপার্টের সঙ্গে আলাপ করবেন, করেন আরো 2 মাস নেন, মে জুন মাস, না 3 মাসই করেন আরো জুলাই মাস। তারপর আপনি কি করবেন? তারপরে আপনি আর কি বলবেন? যে সংস্কারটা বাস্তবায়ন করতে হবে। বাস্তবায়ন আপনি করেন। আপনি বাস্তবায়ন করার সিস্টেম কি? আপনাকে একটা অধ্যাদেশ জারি করে বাস্তবায়ন করতে হবে। তো রাষ্ট্রপতি কি সংবিধানকে অধ্যাদেশ জারি করে সংশোধন করা যায়? তাতে 31-এ নাই। তো সংবিধানটাকে আপনার সংস্কারটাকে আপনাকে রেখে দিতে হবে পরবর্তী গণপরিষদের জন্য। আর সব সংস্কার আপনি জুলাই আগস্ট মাসে করতে পারবেন। যদি জুলাই আগস্ট মাসে সংস্কার হয়ে যায় তাহলে আপনার সেপ্টেম্বর অক্টোবর নভেম্বরে নির্বাচন করতে সমস্যা কি? তখন আপনি কি অজুহাত দিবেন? আপনি তাদের বোঝান অথবা কিছু একটু লোভ দেখান, কিছু একটা করেন তো রে ভাই, নাকি তারা ছেড়ে দেন না কখনো। তো পুলিশ বাহিনী তাদের মধ্যে মনে করেন আস্থাহীনতা আছে, তাদের মধ্যে উদ্যমটা নাই, হারিয়ে গেছে। তো এই জিনিসটাকে ব্যাক করানোর জন্য আপনার সরকারের দিক থেকে এখন পর্যন্ত দৃশ্যত কোনো উদ্যোগ দেখেছেন? ডিজিপি ঢাকা কমিশনার শীর্ষ পর্যায়ে বসেছে না? আমি আপনাকে হিসাব দিয়ে 350-এর মতো পুলিশ কর্মকর্তা আছে, 350 পুলিশ কনস্টেবল থেকে পুলিশ কর্মকর্তা 350 আছে, যাদের নাকি আওয়ামী লীগের সরকার বাতিল করে দিয়েছিল, মানে চাকরি থেকে বের করে দিয়েছিল। তারা সবাই প্রশাসনিক ট্রাইব্যুনালে যেটা আছে সেখানে মামলা করছে, মামলা জিতছে, তাদেরকে নেওয়া হচ্ছে না। তাদেরকে নেন, তাদেরকে নিলে আমি বুঝতে পারতাম যে আওয়ামী আমলে যারা ক্ষতিগ্রস্ত, যারা প্রতিহিংসার শিকার, তাদেরকে আপনি আত্মীকরণ করলেন, তত করেন নাই। আপনি চোখ দেখে নিছেন, চুজ এন্ড পিক সিস্টেমে গেছেন। ওর সঙ্গে আমার একটা পার্সোনাল রিলেশন ছিল আজকে থেকে 5 বছর আগে। সে এখন রিটায়ার্ড, তারা সে ঘুমাই আছে ভাই, তার ঘুমের থেকে উঠাই নিয়েছেন, সে চোখ ডরতে এসে নিয়ে চেয়ারে বসছে। আপনি এই ফর্মুলায় গেছেন। দিস ইজ নট দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফর্মুলা। আপনি বললাম তো ভাই, 450-এর মতো 350-এর মতো লোক এরকম ভাবে আপনার পড়ে আছে এখন। তো তারা সবাই প্রশাসনিক ট্রাইব্যুনালে যে মামলা জিতছে, তাদের চাকরি দিচ্ছেন না আপনি। কোন আমলে চাকরি গেছে? পুলিশকে তাদের মরালিটি, তাদের আত্মবিশ্বাস, তাদের মানে ভালোবাসা ফিরিয়ে আনার জন্য দৃশ্যত আমার দেখা মতে এই গভর্নমেন্ট কোনো উদ্যোগ নেয় নাই। যে এই উদ্যোগটা আপনি নেন নাই, আপনি বিচিটাই মাটিতে বুনেন নাই, আপনি আশা করতেছেন এখানে কেন এখনো টমেটো গাছ হয় না? হবে রে ভাই। যদি এই সরকার যদি আনতে মানে 2 বছরে না পারে, তাহলে 3 বছরে যে পারবে তার গ্যারান্টি কোথায়? তাহলে কি ইলেকশন হবে না? তখন আমরা কি বুঝবো? তখন আমি বুঝবো যাদেরকে দায়িত্ব দিয়েছিলাম তারা ব্যর্থ, তাদেরকে সরে যেতে হবে, অন্য কেউ এসে দায়িত্ব নিবে। বললাম তো এই সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই মুহূর্তে, এতদিন চ্যালেঞ্জ ছিল ইলেকশন দেওয়া, এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই জন্য, যদি তারা ঠিক সময় মতো ঠিক কাজটা জনগণের প্রত্যাশা মেটাতে না পারে,